মনে তীব্র শোক কিংবা আক্ষেপ নিয়ে পৃথিবীর কোনো আনন্দই উপভোগ করা যায় না। সবকিছু ঠিকঠাক চললেও ভেতরে কোথাও একটা শূন্যতা বাজতে থাকে অসহ্য শব্দে। হাসির মাঝে লুকিয়ে থাকে কান্নার ছায়া। আলোতেও খুঁজে ফিরি এক টুকরো অন্ধকার, যেন সব আনন্দ কেবল মুখোশ, যার ভেতরে চাপা পড়ে থাকা এক বিষণ্ণ হৃদয়ের আর্তনাদ। কেউ যদি জিজ্ঞেস করে ভালো আছো তো, তখন মনে হয় ভালো থাকা শুধুই এক অভিনয়ের নাম। কারণ শোক আর আক্ষেপ যখন গেঁথে বসে মনের গভীরে, তখন পৃথিবীর সব রঙই ম্লান হয়ে যায়। আর জীবনটা শুধু একটা দীর্ঘশ্বাসে পরিণত হয়, নীরব অথচ ভীষণ ভারী। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। সকালবেলা উঠেই ঝটপট করে খিচুড়ি রান্না করে নিচ্ছি। অনেকদিন পরেই বলতে পারেন খিচুড়িটা রান্না করছি, তবে আজকে পোলার চাল দিয়ে রান্না করিনি। আজকে ভাত রান্নার চাল দিয়ে রান্না করেছি, তবে চালটা কিন্তু একদম পোলার চালের মতোই। নাচিস্বর চাল দিয়ে ভাত রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, ঠিক তেমনটা খিচুড়ি রান্না করতেও আমার কিন্তু খুব বেশি একটা সময় লাগেনি। তো মেয়ের যেহেতু ভার্সিটির সময় হয়ে গেছে, তো আমি যতটা তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করেছি ঝটপট করে একটু রান্না করে নেওয়ার জন্য, যেন ওকে শুধু খাইয়ে দিতে পারি। তো ও যেহেতু পেঁয়াজ মরিচ ছাড়া ডিম পছন্দ করে, তাই পেঁয়াজ মরিচ কোনো কিছু ছাড়াই কিন্তু ওর জন্য ডিম ভাজি করেছি। তো একটু খিচুড়ি তুলে নিচ্ছি আর সঙ্গে একটু মরিচও ভেজে নিচ্ছি। যদিও আমার মেয়েটা একদমই সকালবেলা তেমন ভারী কোনো খাবার খেতে চায় না, আর এখন যেহেতু খুব তাড়াহুড়ো করে সকালবেলা বেরিয়ে যেতে হয়, তখন তো আরও খাবে না। তারপরও ভাবলাম যদি কিছুটা হলেও মুখে দেয়, এইটুকুই আসলে প্রশান্তি। সবসময় সকালবেলা ওর জন্য ব্রেডটাই রাখি আমি, ঝটপট করে একটু ব্রেডেই খেয়ে নেয়। তো আজকে যেহেতু কিছুই রান্না করলাম, তাই ভাবছি যে যদি একটু খায়। তো যাই হোক, এরপর আমরা সবাই এক এক করে সকালে নাস্তাটা কমপ্লিট করে ফেলেছিলাম। এরপরে যে দেখেন, আমার একটু বেলকনিতে এসেছি, যেখানে আমার চোখের শান্তি, মনের প্রশান্তি দুটোই একসঙ্গে কাজ করে। ফুলগুলো যখন ফোটে তখন সত্যি এত ভালো লাগে, যা ভাষায় প্রকাশ করার মতো না। ফুল আমাদেরকে কিছুই দেয় না, তারপরেও সবার অজান্তে এমন কিছু দিয়ে যায় যেটা হয়তোবা আমরা টাকা দিয়ে কখনোই কিনতে পারবো না। অনেকে হয়তোবা বলেন ফুল গাছ লাগিয়ে কি হবে, কিছু ফল গাছ লাগালে বা শাকসবজি লাগালে সেটা খেতে পারবো। কিন্তু আমার কাছে বিষয়টা আলাদা। আমি ফল গাছও যেমন পছন্দ করি, সঙ্গে ফুল গাছ, ফুল ভীষণ ভালোবাসি। এই যে দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে, এগুলো আপনি কোথায় পাবেন বলেন তো? আর এগুলো দেখতে এতটা ভালো লাগে যখন নিজের বাসার বেলকনিতে এই ধরনের ফুলগুলো ফুটে থাকে। তখন মন খারাপ থাকলেও এগুলো দেখার পরে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আমার অবস্থাও কিন্তু তাই। যখনই মন খারাপ থাকে তখন আমি ফুলের সঙ্গেই কথা বলি। আপনি কি জানেন, গাছের সাথে ফুলের সাথে কথা বলা সব থেকে নিরাপদ। এরা হচ্ছে বোবা। আপনার ভাষা বুঝবে কিনা জানি না, তবে আপনি কিন্তু আপনার দুঃখ সবকিছু প্রকাশ করতে পারবেন। মনের যত কষ্ট আছে সবকিছু হালকা করতে পারবেন। কিন্তু এই গাছের জায়গায় যখন একটি মানুষের সাথে কথা বলবেন, তখন কিন্তু আপনার বিপদ রয়েছে। তাই বুঝে শুনে কিন্তু আমাদের মানুষের সাথে কথা বলতে হয়। আপনি হয়তোবা মানুষের সাথে দুঃখটা শেয়ার করতে পারবেন, কষ্টগুলো আপনি শেয়ার করতে পারবেন। পরক্ষণে আপনি যখন আবার একটু হালকা হবেন, তখন ভেবে দেখবেন এই মানুষটার সঙ্গে এই কথাগুলো বলা কি আমার ঠিক হয়েছে, বা সে কি অন্য কাউকে বলে দেবে, এরকম একটা আশঙ্কা কিন্তু থেকেই যায়। মানুষ বলে কথা, মানুষকে বিশ্বাস করা যায় না। জানি না আমার কথাগুলোর সাথে কে কে সহমত হবেন, তবে সত্যি কথা বলতে বাস্তবতা থেকে অনেক কিছু শিখেছি। নিজের জীবন থেকে অনেক কিছু আমরা প্রতিনিয়ত উপলব্ধি করতে পারি, শিখতে পারি। আজকে আমি দুর্বল ভেবে একজনের সাথে একটা কথা বললাম বা মনের কষ্ট হালকা করার জন্য, কিন্তু পরক্ষণে দেখবেন
সে তো আপনার সেই কষ্টটা দূর করতে পারবে না, কোনো অবস্থাতেই না, তাই না? আপনার কষ্ট আপনাকে বয়ে বেড়াতে হবে। হয়তোবা সাময়িক আপনি বলতে পেরেছেন, এই জন্য আপনার কাছে কিছুটা ভালো লাগা কাজ করবে। তবে সেটা কিন্তু ক্ষণিকের। কারণ যাকে আপনি শেয়ার করেছেন আপনার কষ্টের কথা, সে আপনার কষ্ট দূর না করতে পারলেও কষ্টটা কিন্তু হাজার গুণে বাড়িয়ে দিতে পারবে। তাই মনের কথাগুলো কখনোই কারোর সাথে শেয়ার না করাটাই ভালো। কারণ আমি বোকার মতো অনেকের সাথে অনেক কথা শেয়ার করেছি। পরবর্তীতে লাভের লাভ কিছুই হয়নি। যা হয়েছে সেটা ক্ষতি। কারণ সে তার নীতি কথা, নীতি বাক্য দিয়ে আমাকে আরো ৫টা কথা শুনিয়ে আমি যে ট্রমায় আছি সেখান থেকে আমাকে আরো বেশি ট্রমায় নিয়ে চলে যাচ্ছে। তো বলুন তো লাভের লাভ কি হলো? আমি না হয় তার সাথে একটু শেয়ারই করেছি। সে উল্টো নীতি কথা দিয়ে আমাকে আরো বেশি করে কথা শুনিয়ে দিচ্ছে। তখন দেখবেন মনটা আরো বেশি খারাপ হয়ে যায়। তাই আমি এখন চেষ্টা করি মানুষের সঙ্গে কথা না বলে গাছের সঙ্গে বলাটাই ভালো। কষ্টগুলো তাদের সঙ্গে শেয়ার করি, মনটা হালকা হয়ে যাবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম আর এই দিক থেকে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না করেছি শিং মাছ দিয়ে কাঁচা কলা, আর সঙ্গে হচ্ছে লতি ভাজি করেছি চিংড়ি মাছ দিয়ে। এরপর চলে এলাম আজকে বাসায় টুকিটাকি একটু কাজ করার জন্য। তো প্রথমেই শুরু করেছি আমার মাছগুলোকে খাবার দেওয়ার জন্য। আমি যখনই আমার এই মাছের একুরিয়ামের কাছে আসি, মাছগুলো একুরিয়ামের পাশে এসে খাওয়ার জন্য একদম লাফালাফি শুরু করে। দেখেন কি অবস্থা, কারণ এরা বুঝে গেছে আমি এসেছি আর এখন ওদেরকে খাবার দিব। মানে আমি যখনই আসবো তখনই এরা খাবার খাওয়ার জন্য একদম চারিপাশে লাফালাফি শুরু করে। আসলে মাছও মালিক চিনে, বা এরা তো বোবা জীব। এদের মধ্যে যে ভালোবাসা আছে সেটা কিন্তু মানুষের মধ্যে নাই। তো ইদানিং আমার মাছগুলো না অনেক বেশি মরে যাচ্ছে। প্রতিদিন ১টা ২টা করে মাছ মরে যেতে যেতে মাছের পরিমাণ অনেকটাই কমে গেছে। কেন মরে যাচ্ছে সেটা কিন্তু এখন পর্যন্ত আমি বুঝতে পারছি না। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার অ্যাকুরিয়ামের পানি সবসময় ক্লিন থাকে। আমি কিন্তু ক্লিন করে রাখি, মেডিসিন ইউজ করি, সবকিছু ঠিকঠাক। আর পানি খুব বেশি একটা ঠান্ডাও না। এক কথায় সর্বোপরি সব ঠিক আছে, তারপর মাছ মারা যাচ্ছে, যেটা নিয়ে আমার কিন্তু ভীষণ মন খারাপ। আর এই যে দেখেন আমার কিউট কিউট মাছগুলোকে এখন খাবার দিব। আমার একুরিয়ামের বড় মাছগুলো কিন্তু মরে যাচ্ছে, তবে এই যে ছোট ছোট যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটাও মারা যায়নি। আমার একটা ভিডিওতে বিথি আপু লিখেছিলেন যে আপু বাচ্চাগুলো মারা যায় অক্সিজেনের অভাবে। তবে আমি কিন্তু আমার এই বাচ্চা মাছগুলোর মধ্যে কোনো অক্সিজেন ব্যবহার করিনি, সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। আলহামদুলিল্লাহ সব বাচ্চাগুলোই বেঁচে আছে। আর এখন এখানে বাচ্চার পরিমাণ রয়েছে ১১৮টার উপরে। তো বুঝতেই পারছেন সবগুলো বাচ্চাই আলহামদুলিল্লাহ বেঁচে গেছে আর আগের তুলনায় বড় হয়েছে। আর বাচ্চাগুলো বড় করার জন্য আমি এদেরকে লাইভ ফুড খাওয়াই। তবে হ্যাঁ, লাইভ ফুড হলেও এটা জীবন্ত নয়। এটা হচ্ছে যে পোকাগুলো খাওয়ানো হয় সেটা শুকনো করে, মানে শুটকি করে তারপর হচ্ছে গুঁড়ো করে নেওয়া। তো আমি এভাবেই প্যাকেটটা কিনে এনেছিলাম আর সেগুলো কিন্তু খাওয়ানো হয়। এতে করে নাকি বাচ্চাগুলো খুব দ্রুত বড় হয়ে যায় আর খুব সুন্দর কালারও আসে। তো যাই হোক, মাছ নিয়ে অনেক কথা বলে ফেললাম যতটুকু আমার ধারণা ছিল। তো বড় মাছ কেন মরে যাচ্ছে সেটা আপনারা কেউ জানলে অবশ্যই আমাকে জানাবেন। কথা বলতে বলতে আমার ড্রয়িং রুমটা আজকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। প্রতিদিনই কিন্তু পরিষ্কার করি। আর এগুলোতে এত পরিমাণ ধুলাবালু পড়ে কি বলবো। কাজ করতে করতে একটা সময় এখন ক্লান্ত হয়ে যাচ্ছি, কারণ প্রতিদিন এক কাজ করতে আর ভালো লাগে না। বাসায় যত বেশি জিনিসপত্র আমরা কিনি তত বেশি আমাদের জন্য কাজ বাড়ে। কেনার সময় কিন্তু একটুও কার্পণ্য করি না, কিন্তু যখন কাজ করতে আসি তখন বুঝি যে মজা কারে বলে। তো আমার অবস্থাও সেরকম হয়েছে, কিন্তু কি করব, সংসারকে তো ভালোবেসেই কাজগুলো করি আর যা কিছু করি সেটা কিন্তু ভালোবাসা থেকে। একটা সময়ের পর আমরা নারীরা ভালোবাসা বলতে সবটুকু এই সংসারের উপরেই দিয়ে দিই। আর ভালোবাসার কারণেই সবসময় চেষ্টা করি আমার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। তো আমি যখন কোনো কাজ করি তখন চেষ্টা করি প্রতিদিন একটা একটা করে রুম গুছিয়ে নেওয়ার জন্য। কারণ একসঙ্গে পুরো বাসা কিন্তু গোছানো সম্ভব না। তারপরও কি হয়, মাঝে মাঝে যখন একটা কাজ করতে যাই তখন দেখবেন হাতের কাছে অন্য একটা কাজ চলে আসে, তখন ওইটা ফেলে রেখে এটা করি। তো এভাবে আসলে সারাটা দিন আমাদের টুকটাক কাজ করতে করতে চলে যায়। তো আজকে তো আমি এক এক করে ড্রয়িং রুমের সমস্ত কিছুই পরিষ্কার করে নিচ্ছি। বেশ কিছুদিন পর্যন্ত আমার ওয়াশিং মেশিনে একটু ডিস্টার্ব দিচ্ছিল।
তো অনেকবার এলজির থেকে লোক এসেছে, তারা বলছে আমার এখানে বিদ্যুতের কিছু সমস্যা রয়েছে। বিষয়টা আসলে আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। যেহেতু সব কিছু আমার ঠিকঠাক চলছে, তাহলে বিদ্যুতের সমস্যার কারণে ওয়াশিং মেশিন কেন বন্ধ হয়ে যাবে? মানে যখনই ওয়াশিং মেশিন রানিং অবস্থায় থাকে হঠাৎ করে বন্ধ হয়ে যায়, অন অফ হচ্ছে। তো এই বিষয়টা আসলে অনেক বেশি আমাকে জ্বালাতন করেছে। যাই হোক, অবশেষে এখন ঠিক করানো হয়েছে। তো সেটার জন্য অনেক প্যারাও পেতে হয়েছে। তাই পণ করেছি এখন থেকে আর ভালো ব্র্যান্ডের কোনো কিছুই কিনবো না। লাস্ট বেশ কিছুদিন পর্যন্ত আমি এইসব জিনিস নিয়ে অনেক বেশি প্যারা পেয়েছি। যেমন আমার ফ্রিজটা নিয়ে, ওয়াশিং মেশিনটা নিয়ে, তারপরে টেলিভিশনটা নিয়ে, সব কিছুই কিন্তু এলজি ব্র্যান্ডের। আর এলজি কিন্তু খুব ভালো একটা কোম্পানি, সেটা আমরা সবাই জানি। এটা কিন্তু খুব ভালো সার্ভিস দেয়, এটা আগে থেকেই জানতাম। কারণ আমি যখন থেকে নিজের বাসায় থাকি তারপর থেকে আমি সব কিছু এলজিরই ব্যবহার করি। কিন্তু ইদানিং এত প্রকার ডিস্টার্ব দিচ্ছে, সত্যি বলতে আমি আর কখনোই এলজির কিছু কিনবো না। আমার সত্যি ভীষণ রাগ হয়ে গেছে যে এত বেশি যদি ডিস্টার্ব দেয়, তাহলে যেগুলো লোকাল জিনিস বা চায়না প্রোডাক্ট বাজারে আছে সেগুলো না জানি কতটা ডিস্টার্ব দেয়। তো লাভ কি? তার থেকে বরং সেগুলোই কিনবো, কয়েকদিন পর পর নষ্ট হয়ে গেলে ফেলে দিব। মনে মনে এটাই ভাবছিলাম। তো যাই হোক, ওয়াশিং মেশিনটাও ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি। দেন কিছু কাপড় চোপড় ছিল, সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। আসলে যে কাজটা করে নিব সঙ্গে সঙ্গে কিন্তু সেটা কমে যাবে। কি করার, আমরা গৃহিণীরা এভাবে হিসেব করেই আমাদের দৈনন্দিন কাজগুলো করে থাকি। তো এখন ইন্টেরিয়রের যে ফুলগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে ইন্টেরিয়র বক্সগুলোর মধ্যে কিন্তু অনেক বেশি ধুলাবালি জমেছে, সেই সঙ্গে বৃষ্টির কারণে কেমন যেন একটা স্যাঁতসেঁতে ভাবও হয়ে যায়। এটা কি আপনাদের সাথে হয় কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু অনেক বেশি খারাপ লাগে যখন অতিরিক্ত পরিমাণ বৃষ্টি হয় আর বাসার ভিতরে একটা ঘামের সৃষ্টি হয়। এটা কি সবার ক্ষেত্রে হয় নাকি শুধু আমার নতুন বাসা বলে হচ্ছে? মানে মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যায়। আর এভাবে ঘাম দেওয়ার পর দেখবেন বাসার ভেতরে আরো বেশি নোংরা জমে যায়, ধুলাবালিও লেগে পড়ে। আর বাসার ম্যাক্সিমাম জায়গায় যেহেতু টাইলস করা, সেই ওয়ালগুলোর মধ্যেও না কেমন একটা ময়লা ধরে যায়। আর এক এক করে সেগুলো ক্লিন করতে করতেই আমাদের সারা দিন চলে যায়। আর আমার কাজগুলো তো আমাকে একাই করতে হয়। কিছুদিন আগে একজন আপু কমেন্ট করে বলেছেন আমার একটা ভিডিওতে যে, আপু এত কষ্ট হচ্ছে, একটা হেল্পিং হ্যান্ড রেখে নাও। হেল্পিং হ্যান্ড তো আছে আপু, কিন্তু আসলে আমার অন্য মানুষের কাজ তেমন একটা পছন্দ হয় না। তাকে দিয়ে যতটুকু সম্ভব আমি ততটুকুই করাই, খুব বেশি একটা করাই না। মানে মাঝে মাঝে ভাবি যে আল্লাহ আমাকে এত অসুস্থ রাখো, তারপরেও আমার এত কাজ থাকে, সংসারের প্রতি এত মায়া, তো আমি কি করব আসলে? সবাই আমাকে বলবে যে সংসারের জন্য এত কষ্ট করে লাভ নেই, আজকে মরলে কালকে 2 দিন, আসলে এটা আমরা সবাই জানি। তারপরও যতক্ষণ এই দেহে প্রাণ আছে আমরা কিন্তু চেষ্টা করে যাই সংসারটাকে আগলে রাখার, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তো এই যে দেখেন আমার সাথে কি একটা কাহিনী ঘটেছে, আপনারা নিশ্চয়ই আমার এই জারগুলো দেখেছেন। আমি কয়েকদিন আগে অনলাইন থেকে কিনেছি, যেটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। অনেক আপুরাই তো ভালোবেসে কিনতেও চেয়েছেন, আমার কাছে দাম জিজ্ঞেস করেছেন। আর এই জারের কি অবস্থা! অনলাইন থেকে না জেনে আমরা অনেক সময় অনেক কিছু কিনি, ভালো মনে করে কিনি। আমি এটাকে খারাপ বলছি না, তবে আমার সাথে কেন এমনটা হচ্ছে জানি না। হঠাৎ করে দেখি এই যে জারগুলোর এই সাইডের অংশে, এমনকি নিচের যে স্ট্যান্ডটা, সব কিছুতে এত পরিমাণ ফাঙ্গাস পড়েছে, মানে আপনি বিশ্বাস করতে পারবেন না, একদম কালো অন্ধকার হয়ে গেছিল ধুলার মতো জমে। শুধু তাই নয়, এর থেকেও বাজে অবস্থা হয়েছে এই যে জারগুলোর ভেতরে পোকা হয়ে গেছে। মানে কি বলবো, আমার দেখে ইচ্ছে করছে ফেলে দেই, জাস্ট ফেলে দিতে ইচ্ছে করছে। রাগে জিদে কষ্টে কি করব বুঝতে পারছিলাম না। তারপর যেহেতু এত শখ করে কিনেছি, তাই আবার ক্লিন করে নিলাম। এখন এটাকে আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছি, জানি না কতটুকু কাজ হবে বা এভাবে কতদিন ফাঙ্গাস পড়বে। যদি কারো জানা থাকে কিভাবে এর থেকে মুক্তি পাবো, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। একজন আপু বলেছিলেন যে আপু এটাকে বার্নিশ করে নাও, বার্নিশ করলে কি আসলেই কাজ হবে? তো আপু যেহেতু বলেছেন আমি অবশ্যই বার্নিশ করে নিব। তো এখন আমি লবণ পানিতে তো ভিজিয়ে রেখেছি, এটাকে এখন ভালো করে শুকিয়ে নিব, দেন বার্নিশ করব। তো যারা এখনো কিনেন নাই আমি বলবো যে এটা এই মুহূর্তে কিনবেন না। আপনারা কিছুদিন দেখেন আসলে এই ধরনের জিনিস। আর আমরা এখানে খাবার জিনিস রাখবো, যদি এভাবে প্রতি বর্ষায় এরকম সমস্যা হয় তাহলে কি হবে বলেন তো? আমি জাস্ট জায়গাটা দেখিয়ে দিচ্ছি একটু, আমি কিন্তু এখানে মুছে নিয়েছি। তারপর দেখেন যেখানে আমি এই জারটা সেট করেছিলাম সেই জায়গাটা কেমন হয়ে গেছে, ঘাসগুলো মনে হচ্ছে যেন মরে গেছে। ঠিক আমরা যখন ঘাসের উপরে কিছু চাপা দিয়ে রাখি না,
জীবন্ত ঘাসে এটার অবস্থাও সেরকম হয়েছে। এই যে দেখেন এগুলো কিন্তু কাঠের, কই এগুলোর নিচে তো এরকম হয়নি বা এগুলোর গায়েও এরকম হয়নি, এটা কেন এমন হচ্ছে? মানে সত্যি বলতে আমার ভীষণ ভীষণ খারাপ লেগেছে। তো যাই হোক, আসলে অনলাইন থেকে কিছু কেনার পর আমি বারবার এরকম ঠকে যাচ্ছি। তো আমার আসলে মনটাই ভেঙে গেছে। আর এত শখের জিনিস কিনে যদি এত খারাপ হয়, তাহলে আমার মনে হয় সবারই ভীষণ খারাপ লাগবে। তো ভিডিওর এ পর্যায়ে এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল কোন রঙের গোলাপ বন্ধুত্বের প্রতীক। ধাঁধার সঠিক উত্তর ছিল হলুদ রঙের। আর যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সোনিয়া নুসরাত। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। সেই সঙ্গে আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপু আপনি প্রতিদিন কিভাবে ধাঁধার উত্তরগুলো সঠিকভাবে দেন, আমাকে কি জানাবেন? জানালে অবশ্যই খুশি হতাম। তো এখন বলে দিয়েছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে বাঘের মতো লাফ দেয়, কুকুর হয়ে বসে, পানির মধ্যে ছেড়ে দিলে শোলা হয়ে ভাসে। আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।